শুভ সন্ধ্যা। গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। গল্পকথা অনামিক কলমের একটি বিশ্বস্ত আড্ডা। এই আড্ডায় আজ থাকছে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্ত মনস্কর উপযোগী গল্প বাইপাস। আমাদের দৈনন্দিন চলার পথে যখন বাধা আসে আমরা বিকল্প পথের সন্ধান করি, কিন্তু এই বিকল্প পথ কোনো কোনো মানুষের জীবনে নামিয়ে আনে প্রতিবন্ধকতা, আর সেই সকল মানুষদের জীবন নেই গল্প বাইপাস। গুগল ম্যাপে এর একটা নাম থাকলেও অন্যান্য রেল বসতির সাথে পার্থক্য প্রায় নেই। স্পেশালিটি বলতে রেলগেটের পাশেই এই বসতি গড়ে উঠেছিল। বসতির মানুষজনের মধ্যে বিহারি বাঙালি দুইই আছে। সে তো অনেক বসতিই গড়ে ওঠে, কিন্তু লাইফলাইন রাস্তার উপর যখন রেলগেট থাকে তখন কি হতে পারে ভুক্তভোগীরাই জানেন। সেই জানা বাদ দিয়ে আপাতত দেখি আমাদের এই বস্তিতে কি ঘটছে। জলদি উঠেল বা। ঘন ঘন দরজায় টোকা দিয়ে ডাকতে থাকে মতি, রঘুর বাপ। রঘু আর থাকতে না পেরে চোখ কচলাতে কচলাতে দরজা খোলে। মুখে তখনও বাসি মদের গন্ধ ম ম করছে। বিরক্তিতে চোখ মুখ পুঁচকে। শেষ রাতে ঘুমিয়েছে আর এদিকে বুড্ঢার এই চেঁচামেচি। কাল একটা বিয়ে বাড়ির ভাড়া মেরেছে, বড় পার্টি। এরকম মাঝে মাঝে জোটে। ভাড়া তো পেয়েইছে, সাথে বকশিস, আর তারও উপরে এক্সট্রা ফুল ইংলিশ। পার্টিকে পৌঁছে ও তিন্না বিকাশ মিলে সাঁপড়েছে। ঘরে ফিরে কোনো মতে প্যান্ট জামা খুলে জাঙ্গিয়া পরেই শুয়ে গিয়েছিল। সালা ঝাক্কাস নিন্দ। ওর থেকেও আচ্ছা ভোরের স্বপ্না। হরিয়ার খাসা বউটাকে ডলাই মলাই করছে এই ঘরেই। সুখ। বউটাও বিছানার আনন্দে ওর কানে কানে ফিস করছে হরিয়াকেও ছেড়েই দেবে। ওই নপুংসক হরিয়ার থেকে রঘুর চওড়া বুক অনেক বেশি আরামের। রঘু হিস করছে ফোনা তোলা সাপের মতো। সালা ওই সময়ই দেখে করুণ মুখে হরিয়া ওর দিকে হাত জোর করে আছে, আর কি যেন বিড়বিড় করে বলছে। সালা খাসা স্বপ্নাই টুটকিয়া। কিছুক্ষণ ঝিম মেরে বিছানায় শুয়ে থাকে। বোঝার চেষ্টা করে ও একা না হরিয়ার বউ ঋতু পাশে শুয়ে। স্বপ্নের কথা মনে করে পিচ করে হাসে। বুঝতে পারে বাইরে থেকে ওকে ওর বাপ ডাকছে। এমন রঙিন স্বপ্ন ভেঙে যাওয়ায় দুঃখে রাগ হয় প্রচন্ড। জাঙ্গিয়ার উপরে একটা নোংরা গামছা জড়িয়ে বাইরে বেরিয়ে আসে। কাহিল বা। বিরক্তিতে আর কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে হয় না। আরে হরিয়ার দরবাজা কাল সে বন্ধ। বাপের কথায় রঘু এটুকু ধরতে পারে, কাল যখন দুপুরবেলায় ও গাড়ি নিয়ে বেরিয়ে যায় তখনই হরিয়ার প্রচন্ড জ্বর। বস্তুত কদিন থেকেই বিছানায়। টুকটাকেও কিছু খাবার দিয়ে আসছিল, কিন্তু বস্তিতে কে কার সেবা করবে? সবাই কাজে যায়, যেটুকু আসে তাতে নিজেরাই ঠিক চলতে পারে না, তো হরিয়ার ব্যাপারে মাথা আর কি ঘামাবে? শালার বউটাও যে ভেগেছে, হরিয়াও বিছানা নিয়েছে। ভাগবে না? এরকম ভরন্ত মেয়ে মানুষ, আর ওদিকে হরিয়ার কামাই ধান্দা নেই। পেট বলে কিছু আছে কি না? পেট চালাতে ধান্দায় নেমে গেছিল বেশ কিছুদিন হলো, এখন আবার 2-3 দিন আসেই না। রঘুর বাপ বলে ও ভেগেই গেছে। রঘু কিছু বলে না, ও জানে হরিয়ার বউ কোথায় যায়। বাইপাসের ধারে যে ঝুঁপড়িগুলো রাত বয়স্ক হলে রঙিন হয়ে ওঠে, সেখানে ওকে দেখেওছে। এমনি কি আর দেখতো? এক পার্টির ভাড়া জুটেছিল, দিলদার আদমি। 2 দিন ধরে ঘুরে বেরিয়েছে,
পার্টির কি সব কাজে। সে কাজ টাজ মিটলে দেদার দারু নিয়ে হোটেলের ঘরে খানা পিনা, ওকেও ছাড়েনি। গলা যখন বুঝে এসেছে অ্যালকোহলে, মালের তখন আবদার শুরু হলো, এখনই লাগবে, শরীর ডাকছে। বেটার এত চড়েছিল, রুমে এক পেট দারু গিলেছে, তারপরেও রোয়াব যায় না। রঘু শুয়ে পড়তে বলেছিল, এক থাবড়ে ওকে থামিয়ে হাতে কর করে 500 বেশ কয়েকটি নোট গুঁজে দিয়ে ওই সময় তুলে আনতে হবে বলে হুমকি। বিছানা ঠান্ডা হওয়ার আগে আনতে পারলে আরো নগদ প্রাপ্তি। রঘু টলমল পায়ে তখনই সিঁড়ি দিয়ে নেমে গাড়ি নিয়ে বাইপাসের ওই ঝুপড়িগুলোতে হানা দিয়েছিল। ফাঁকা রাস্তা, তাছাড়া পুলিশ ধরলেও ওকে চেনে বলে এটুকু সাহস নিতে পেরেছে, মদ গিলেও। সেদিন বোধহয় বৃষ্টি হচ্ছিল, খদ্দের কম, অন্তত হরিয়ার বউ ঋতু ফাঁকা। দালাল ওর চেনা, বলতেই নতুন মাল, রেট বেশি বলে যখন হরিয়ার বউকে দেখিয়েছে, দুজনেই চমকে উঠেছে। যদিও চমকানোর কথা নয়, কারণ মেয়েটি ওড়না দিয়ে মুখ ঢেকেছিল। কিন্তু রঘুর চোখকে কি ফাঁকি দেওয়া এত সহজ? বিশেষ করে যে আবার তার রাতের স্বপ্ন সুখের সঙ্গী। মুখে কিছু বলেনি, সোজা হোটেলে পৌঁছে দিয়েছিল। ফেরার সময় ঋতু নিজেই ওড়না খুলে ওর কাছে কথা চেয়েছিল, যেন কাউকে না বলে। ও সম্ভবত বলেনি, সম্ভবত এজন্য যে দারু গিলে কাউকে বলে থাকলে ওর মনে নেই। কিন্তু বস্তিতে চাউর হয়ে গিয়েছিল ঋতু ধান্দা করে। যদিও ওদের বস্তিতে ধান্দা একটা অপরিচিত ব্যাপার নয়, তবুও ঋতু নিজের মনেই অনেক কাঁটাছেঁড়া করেছিল। রঘু নির্যাস। ঋতু কুলি কামিন বা লোকের বাড়ি কাজ নিতেই পারত, কিন্তু যে ওকে লোভ দেখিয়েছে, নিশ্চিত বলেছে এখানে অল্প আয়াসেই শরীর বেচে অনেক কামাই, যেখানে রিতার নিজেরই শরীরের কামড় যথেষ্ট। মনে ধরেছে সেই কথাই, পেট আগে সতীপনা পরে। ধান্দা যখন শুরু করেছে তখন ফ্লাইং করছে নির্ঘাত, কারণ মাঝে মধ্যেই আসে না। যেমন এ কদিন হরিয়া একা বাড়িতে অসুখে বিছানা নিয়েছে, আরও নেই। এই হরিয়াটাও কি কম হারামি? ওদের বস্তি ক বছর আগে বসেছে ওরা নিজেরাও ঠিক জানে না। রঘু, হরিয়া, তিন্নি সবাই ছোট থেকেই এটাই বাড়ির ঠিকানা বলে জানে। শহরের বুক চিরে যাওয়া ব্যস্ত সড়ককে নিয়ে যেন কাটাকুটি খেলছে মেইন রেল লাইন, আর সেই কাটাকুটির পাশে হাই ট্রেনের গা ঘেঁষে ওদের লাইন বস্তি। রাস্তার দুপাশের দোকান ঘর হুমড়ি খেয়ে প্রায় রাস্তায় উঠে এসেছে। এমনিতেই গোঁদের উপর বিস্ফোরা ওই রেল লাইন, এত ট্রেন যায় যে প্রতি আধ ঘন্টা পর পর গেট বন্ধ। ব্যাস, রেল গেট বন্ধ, আর ওদিকে জায়গা না পেয়ে রাস্তায় গাড়ির জ্যাম। জ্যাম এমন হয় যে পাতলা লোকেরও রাস্তা পার হওয়া মুশকিল। গাড়ির হর্ন, গরমে দর দর করে ঘামা মানুষের ঢল গাড়ি থেকে নেমে হাঁ করে দাঁড়িয়ে থাকে, কখন গেট খুলবে। গেট খুললে আবার সাপের মিছিল। ধীরে ধীরে এগোতে না এগোতেই পরের ট্রেন চলে আসে, আবার গেট পড়ে, আবার রাস্তা আটকে যায়। ছোটবেলা থেকেই এই অবস্থা ওরা দেখে এসেছে। যেমনি অন্য কারো মাথা ব্যথা হলেও বস্তির অনেকের কাছেই তা আশীর্বাদ। হরিয়া রঘুর সংসারে ওই যেমনই খানা জোগায়। মহাজনের কাছ থেকে কেউ বাদাম, কেউ ঝালমুড়ি ডালি নিয়ে বিক্রি করে আটকে পড়া প্যাসেঞ্জারদের। যত গাড়ি দাঁড়িয়ে থাকবে তত বিক্রি বেশি। মানুষের ওই একটা অদ্ভুত স্বভাব, কিছু না হলে মুখ চালিয়ে সময় পাস করে।
ওরাও তাই টাইম পাস টাইম পাস করে চানা মশলা বাদাম ভাজা বিক্রি করে। বস্তির সবাই যে কাজে যুক্ত তা নয়, কিন্তু কম বেশি অনেকেই তাই। হাইড্রেনের ধারে এক একটা ঝুপড়ি, বাঁশের বেড়ার দেওয়ালে বিভিন্ন রঙের বাতিল ফ্লেক্স আবরুর কাজ করে। তবে ইলেকট্রিক আছে, আর ইলেকট্রিক থাকলেই যা হয়, টুকটাক গ্যাজেট অনেকের আছে। বড় কথা অন্ধকার নেই, কারণ ঘরে অন্তত লাইট চলে, আর ওদিকে রেলের হাইমাস্ট বস্তিকে পুরো আলোকিত করে রাখে। তবে আগে এই আলোর ব্যাপার ছিল না, হালে হয়েছে। গুপচি ঘর, একগাদা শুয়োরের গোঁত, নোংরা গলি, চাপা পড়ে গেছে টিভির আওয়াজ, স্পিকারের গান, আর এখন মোবাইলে। রেল পুলিশ মাঝে মাঝে বস্তি উঠিয়ে দেয় না তা নয়, তবে ঠিক কদিন পরে ওরা নতুন করে চটে। সবকিছুকেই আইওয়াস বলা যেতে পারে। বাবু আদাকে ঠিকঠাক সাপ্লাই দিলেই বস্তি হামারা হ্যায়। এ তো গেল বস্তির গল্প। এখন হরিয়ার কথা আসা যাক। ওর জন্মদাতা বাপ হরিয়ার জন্মের কদিন পরেই আর একটা বউ জুটিয়ে আলাদা থাকত। মা রেল গোডাউনে চুক্তির কুলির কাজ করত। কোনো মতে চলে যেত ওদের। যেদিন কাজ থাকতো না, কোথায় যেন যেত ওর মা। সেদিন আবার ভালো সালোয়ার বের করে গায়ে গন্ধ ঢেলে ফিটফাট হয়ে বেরোতো। হরিয়াকে রেখে যেত মতিদের বাড়ি। পকেটে চকচকে 2 টাকার কয়েন। বেশ মজা। হরিয়া বরং চাইতো মা প্রতিদিন এরকম বাইরে যাক, তাহলে ওর অনেক পয়সা হয়। আসলে ওর তখন বোঝার বয়স হয়নি এই চকচকের রূপ কোথা থেকে আসে। ওর মা ভেবেছিল বেটাকে স্কুলে পড়িয়ে বাবু বানাবে, না হলে কেউ তখন স্কুলে যায়। বুঝে তো ঠিকই, কিন্তু পড়তে একদম ভালো লাগতো না। বস্তির পাশেই প্রাইমারি স্কুল। ও তিন্না রঘু যেত শুধু দুপুরের ভাতের লোভে। তা সেটাও বেশি দিন চলেনি। যবে থেকে দেখলো স্কুলের থেকেও সাইডিং এ জোয়ার ঠেকে বেশি মজা, ব্যাস জুটে গেল ওখানে। কাজ বলতে খোচরগিরি। কখন পুলিশ আসবে চিৎকার করে জানানো। পাওনা ওদের হিসেবে দারুণ। নগদ ছিলই, সাথে 2-4টে সিগারেটের টুকরো। ওই গরমে স্কুলের গন্ডি না কাটতেই মালের স্বাদ নেওয়া হয়েছিল কয়েকবার। রঘু তাও টেনে টুনে হাই স্কুল, কিন্তু হরিয়ার স্কুলের দুয়ারে যায়নি। জুটে গিয়েছিল বাপের এই টাইম পাস ব্যবসায়। ওদের বস্তিতে এটা স্বাভাবিক। ছোট থেকে ইনকাম করো। এন্টারটেনমেন্ট বলতে জুয়া, বাংলা, আর বেশি গলায় ঢাললে গোটা বস্তিকে জানান দেওয়া যে তিনি আজ টলমল। ব্যতিক্রম ছিল না তা নয়, তবে লোকে কেন যে অস্বাভাবিককেই স্বাভাবিক ভাবে কে জানে। ছোট থেকেই ব্যবসায় কিন্তু হরিয়া মন ঢেলে দিয়েছিল। অন্যদের মতো না হয়ে ও বাস ফিটফাট হিরোর মতো ঝালমুড়ির টিন নিয়ে ফেরি করত। খুব তাড়াতাড়ি এই ফেরি ব্যবসার মন্ত্র আত্মস্থ করা কিন্তু সহজ নয়। ও করে ফেলেছিল। এই রেজাল্টও জুটেছিল দারুণ ভাবে। ও নিজেই টিন মালিক অল্প কয়েকজনের মতো, যেটা ওর বাপ কোনোদিন হতে পারেনি। হাতে একটা সস্তার ডিজিটাল ঘড়ি, চোখে সানগ্লাস, বুক পকেটে ঝাঁ চকচকে ফোন। হরিয়ার কে তখন কে দেখে। রঘু তখন স্টেশনে ফেরি করতে লেগেছে। ব্যবসা ডাউন দেখে রেলগেটে আসতেই হরি বস্তির জিগরি দোস্ত শালা হরিয়া বলে কি না, ফটে আসে, এই রাস্তা তোর নাকি? প্রশ্ন করতে ওর ঝুড়ি ফেলে দেওয়ার উপক্রম। সে কি গাঁর পেঁয়াজি, বলে কি ঘুষা গঙ্গা।
ব্যাটা নেমো খারাম রেলগেট ফেরিওয়ালদার নেতা হয়ে ওর দোস্ত কি হুমকি। রঘু তখন কাজ ছেড়ে দিয়ে গাড়ি চালানো শিখে নিয়েছিল বলে এখনো বেশ আছে। আর হরিয়া হরিয়া তার লাইনে ভালোই জমে গিয়েছিল। মশলা দিয়ে মুড়ি বেশ স্টাইল করে ঝাঁকিয়ে মাখতে মাখতে উদ্বিগ্ন যাত্রীদের সান্ত্বনা জোগাতো এই আর 10 মিনিট রাজধানী পার হলেই জ্যাম কাটবে। টাইম ট্রেনের হিসাব বলার মধ্যে এমন একটা নাটকীয়তা রাখত যে যাত্রীদের ক্ষেত্রে ওটাই সেই সময়টুকুর জন্য রিলিফ। সবাই কাছে ডাকত। ঝালমুড়ি কেনার সাথে সাথে জ্যামের খোঁজ, কখন ছাড়বে সাধ্যমতো উত্তর হরিয়াও যোগান দিয়েই চলত। যত জ্যাম লম্বা তত বেশি বিক্রি। হরিয়ার মজা লাগতো বসে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে যাত্রীদের বকবকানি। কি বাজে জায়গা, সরকার চোখে ঠুলি পড়ে আছে। আরে মশাই, মন্ত্রী টন্ত্রী তো আমাদের মতন গেটে আটকা পড়ে না, পড়লে বুঝতো। এখানকার লোকগুলো চায় না দাদা জ্যাম কাটুক, না হলে বাইপাস কতদিনে হয়ে যায়। पूरा इंडिया देख रहा है, ऐसा जम कहां पर भी नहीं होता। পুলিশ নেই क्या? আরে ছাড়েন ওসব, ওরা আমাদের জন্য না। ঠিক বলেছেন দাদা, কাজ চলছে তো চলছেই, বুড়ো হয়ে গেলাম। হরিয়া মনে মনে হাসতো, শালা বাইপাসের কাজ ও তো ছোটবেলা থেকেই দেখে আসছে, হবার নয়। কিন্তু আশঙ্কা যে ছিল না মনের কোণে তা নয়। তাই কখনো কখনো রীতার সাথে গল্প হলে এ কথাও উঠত, রেলগেটের জ্যাম না হলে হরিয়ারা কি করবে। তারপর নিজেই জল ছেলে ফেলার মতো জোর গলায় ঘোষণা করতো, হওয়ার নয়। যে বাইপাস এতদিনে হয়নি, হঠাৎ করেই সেটা তৈরিতে উঠে পড়ে যেন সরকারে লেগে গেছে। হরিয়ার মনে এখন অশান্তি একটু একটু করে জায়গা নেওয়া শুরু করেছে। ও আগে ফেরি শেষ করে সন্ধ্যায় একটা সিগারেট ধরিয়ে বাংলার থেকে যেতই, কিন্তু এখন বাইপাস যেখান দিয়ে হচ্ছে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। রাস্তা একটু করে এগোয় আর একটু করে যেন তাল মিলিয়ে ওর বুকে পেরেক গুঁজে। ওর 2-1 পার্টনার এর মধ্যেই গোডাউনে কাজ নিয়েছে, কিন্তু ও পারেনি। আশা কোনো না কোনো ছুতায় কাজ ঠিক আটকে যাবে, অন্যান্য বারের মতোই। এই গেটের জ্যাম থাকবেই, থাকতেই হবে ওর মতো ঝালমুড়িওয়ালাদের জন্য। কিন্তু বিধিবাম হনুমানজি ওর কথা শোনেন না। বাইপাস চালু হয়েই যায় ধুমধাম করে। এখন গেটে জ্যাম প্রায় নেই, ব্যবসাও অর্ধেক কি তার থেকেও কম। করোনা এসে শেষ পেরেকটিও যেন কফিনে ঠুকে দেয়। টাকার অভাব, সংসারের টানাটানি সবকিছু মিলে হরিয়ার মন শরীর এমন বিপর্যস্ত হয় যে টকবগে যুবকটি শয্যা নেয়। হাসপাতালে ডাক্তারবাবু বলেছিলেন ওর বুকের অসুখ জন্ম থেকেই, বাইপাস সার্জারি করাতে হবে। কিন্তু হরিয়া পরিষ্কার জানে সার্জারি ফার্জারি কিছু না, রেলগেটে জ্যাম হলেই ও সুস্থ হয়ে যাবে। হরিয়ার অশান্তি যত বাড়ে তত খিটখিটে হয়ে ওঠে। খিদে পেট যত জ্বলে তত সাপ সাপান্তি শুরু হয় সামনে থাকা রীতা আর রঘুকে জড়িয়ে। ব্যাপারটা ওরকম না হলেও ওর মনে দৃঢ় বিশ্বাস রীতা রঘু অবৈধ সম্পর্কে লিপ্ত। খেয়ে যে ওই ধারণা ওর বুকে ঢুকিয়ে দিয়েছিল। অনেক ভেবে হরিয়া দেখেছে বাইপাসের জন্যই আজকে ওর এই মরণ অবস্থা। তাই শেষমেশ বাইপাস অভিশাপের হাত থেকে ছাড় পায় না। লোকে বলে হরিয়া পাগলা হয়ে গেছে। এভাবে হৃদয় বা কতদিন। এক সময় ওকেও দাঁড়াতে হয় বাইপাসে, আদিম ফেরির ব্যবসায়। যে বাইপাস হরিয়ার কাজ কেড়ে নিয়েছিল এখন আবার অন্যভাবে যেন পুষিয়ে দিচ্ছে, কিন্তু চুকাতে হচ্ছে জলজান্ত শরীর।
মতির হাঁক ডাকে রঘু শেষ পর্যন্ত হরিয়ার দরজায় ধাক্কা দেয়। দরজা বন্ধ। ডাকাডাকির আওয়াজে পড়শিরাও এগিয়ে আসে। এত লোকের হইচয়ে যখন দরজা বন্ধই, তখন মতি ভেঙে ফেলার পরামর্শ দেয়। ঠিকঠাক হ্যায় কিয়া লেরকা, কোন জানে, তোরকে দেখ। দরজা ভাঙতেই প্রচন্ড শক খায় রঘু। খাটিয়ায় কঙ্কাল চেয়ার আর হরিয়া শুয়ে আছে। বুকের উপর দুটো হাত, মাথা একটু কাত, মুখ হাঁ করে উপরে তাকিয়ে। হাঁয়ের চারপাশে মাছি ভনভন করছে। রঘু আর থাকতে পারে না। যতই ঝগড়া হোক, এক সময় জিগিরি ইয়ার ছিল তো। বাবুয়াদের কাছে খবর চায়। ওই ব্যবস্থা করে মৃতদেহ সৎকারের। দাহ শেষ, ভর পেট দিশি। তাও মন কেমন করছে রঘুর। যে বাইপাসকে রাত দিন সাপ সাপান্ত করত হরিয়া, সেখানেই বসে তিন্না রঘু। রাতের অন্ধকার কেটে যাচ্ছে। মাঝে মধ্যে কোনো গাড়ি সাঁ করে ছুটে যাচ্ছে। শিরশিরে হাওয়া দিচ্ছে খালের ওপার থেকে। গামছাটা গায়ে জড়িয়ে রঘু একটা বিড়িতে টান দেয়। যে বাইপাস হরিয়ার সংসারে আগুন ধরিয়েছিল, তাকে কিন্তু এখন অতটা খতরনাক মনে হচ্ছে না। হয়তো ও নিজেই আর একজন অভিশপ্ত বলি। ধুর। উঠে বসে রিতার বর্তমান ঠিকানায় খবরটা পৌঁছে দিতে। ধন্যবাদ।